সাম্প্রতিক ভারত বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর নির্লজ্জ ও উস্কানিমূলক তথ্য সম্প্রচার দেখলে মনে হয় যে ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করে বসবে। ভারতের হিন্দুত্ববাদী সরকার বড় বড় কথা বললেও বাস্তবে তারা চিরশত্রু পাকিস্তান ও চীনের সাথেও সহজে যুদ্ধে জড়াতে চায় না। বাংলাদেশের চেয়ে সক্ষমতার দিক থেকে 100 ধাপ এগিয়ে থাকলেও ভারত তাদের পূর্ণ শক্তি দিয়েও বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। আর যদি কখনো আক্রমণ করেও বসে, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে কার কেমন সক্ষমতা সে নিয়ে আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। ভারত বনাম বাংলাদেশের সক্ষমতা কেমন, ভারত কেন পূর্ণ শক্তি দিয়েও বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের পর্বে। ভারত বাংলাদেশের সক্ষমতা নিয়ে অ্যানালাইসিস করলে দেখা যায় যে আকার ও সক্ষমতার দিক থেকে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। আর সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরেই ভারতের অবস্থান। বিশ্বের সামরিক শক্তির দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ভারত। 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। তার মানে ভারত বাংলাদেশের থেকে 33 ধাপ এগিয়ে। তবে এই অর্থে বাংলাদেশের সামরিক শক্তি একেবারেও দুর্বল নয়, কারণ মালয়েশিয়া কিংবা আরব আমিরাতের মতো ধনী দেশের চেয়েও বাংলাদেশের সামরিক শক্তি অনেক এগিয়ে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 7000 কোটি মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 699 কোটি মার্কিন ডলার। আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশের থেকে প্রায় 23 গুণ বড়। ভারতের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় 9 গুণ বেশি। ভারতের জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় 8 গুণ বড়। তাই সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকাটা অস্বাভাবিক কিছু না। আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি, প্রশিক্ষণ, কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে। সেনা সদস্য একটি দেশের সামরিক শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণে একমাত্র সুযোগ নয়। বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 14,55,000। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 1,63,000। ভারতের রিজার্ভ সৈন্য 11,55,000, কিন্তু বাংলাদেশের কোনো রিজার্ভ সৈন্য নেই। ভারতের আধা সামরিক বাহিনী প্রায় 25,07,000 এবং বাংলাদেশের আধা সামরিক বাহিনী 68 লক্ষ সদস্য। বাংলাদেশের আধা সামরিক বাহিনী অনেকটা রিজার্ভ বাহিনী হিসেবে কাজ করে। আধা সামরিক বাহিনীর দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 1 নম্বরে, কারণ বাংলাদেশে আনসার বাহিনী বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সদস্য সংখ্যা প্রায় 61 লাখ। ভারতের ট্যাঙ্কের সংখ্যা প্রায় 4073টি আর বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা 320টি। ভারতের সাজুয়া যান আছে 8686টি আর বাংলাদেশের সাজুয়া যান আছে 13,000-এর বেশি। ভারতের মোট বিমানের সংখ্যা 2182টি আর বাংলাদেশের মোট বিমানের সংখ্যা 216টি। ভারতের যুদ্ধ বিমান আছে 571টি আর বাংলাদেশের মোট বিমান আছে 44টি। অ্যাটাক হেলিকপ্টার সহ ভারতের হেলিকপ্টার আছে 395টি আর বাংলাদেশের মোট হেলিকপ্টার আছে 73টি। এছাড়াও ভারতের পরিবহন বিমান আছে 339টি এবং বাংলাদেশের রয়েছে 16টি। ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সাম্প্রতিক চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করেছে। ভারতের নৌবাহিনীতে নৌযানের সংখ্যা 295টি আর বাংলাদেশের নৌবাহিনীতে নৌযানের সংখ্যা 117টি। ভারতের ফ্রিগেট যুদ্ধ জাহাজ আছে 14টি আর বাংলাদেশের 7টি। ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ আছে 11টি, কিন্তু বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ নেই। তবে বাংলাদেশের কাছে ডেস্ট্রয়ারের পরিবর্তে ছোট আকারের কার্ভেট যুদ্ধ জাহাজ আছে 6টি। ভারতের সাবমেরিন আছে 16টি আর বাংলাদেশের 2টি। এছাড়াও ভারতের টহল নৌযান আছে 110টি এবং বাংলাদেশের টহল নৌযান আছে 55টি। এছাড়াও ভারতের কাছে পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে, যা অগ্নি সিরিজের ব্লাস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালিত হতে পারে, কিন্তু বাংলাদেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশ নয়। তবে উভয়ের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তির সরাসরি তুলনা করাটা বোকামি। সামরিক কৌশল এবং যুদ্ধশাস্ত্রে প্রচলিত একটি 3-2-1 রুল নামে পরিচিত। এই নীতির মূল ধারণা হলো আক্রমণকারী পক্ষকে প্রতিরক্ষা পক্ষের চেয়ে অন্তত 3 গুণ সামরিক শক্তি নিয়ে আসতে হয়, কারণ প্রতিরক্ষাকারী পক্ষ সাধারণত ভূখণ্ড, কৌশলগত পয়েন্ট এবং প্রতিরক্ষামূলক কাঠামোর সুযোগ পায়। সেই সাথে আক্রমণকারী পক্ষকে স্থানান্তর, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে লজিস্টিক সমস্যার মোকাবিলা করতে হয়। আক্রমণকারী পক্ষ সামরিক শক্তি শুধু আকারেই বড় হওয়া নয়, বরং কৌশল, প্রযুক্তি
এবং মনোবলের দিক থেকে শক্তিশালী হতে হবে। সাধারণত যারা আক্রমণ করে তাদের মনোবলের দিক থেকে প্রতিরোধকারীদের মনোবল অনেক বেশি হয়, কারণ প্রতিরোধকারীরা দেশপ্রেম এবং আত্মরক্ষার তাগিদে বেশি অনুপ্রাণিত হয়, যা তাদের মনোবল বাড়িয়ে দেয়। সহজ করে বলতে গেলে একটি দেশ দখল করার জন্য সেই দেশের সামরিক শক্তির থেকেও 3 গুণ বেশি শক্তি প্রয়োজন। ঠিক এই কারণেই 1971 সালে বাংলাদেশের কোনো সংগৃহীত সেনা না থাকা সত্ত্বেও পাকিস্তানের সেনাবাহিনী এ দেশের সাধারণ কৃষক, শ্রমিক জনতার বিরুদ্ধে লড়াই করে হেরে যায়। তবে সবসময় সকল পরিস্থিতিতে এবং প্রেক্ষাপটে 3-2-1 রুল পুরোপুরি সফল নাও হতে পারে। যেমন আমেরিকা বিশ্বের সবচেয়ে সামরিক শক্তি নিয়েও ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে চরম ব্যর্থ হয়। ভারতের সামরিক সক্ষমতা বাংলাদেশের থেকে 3 গুণ নয়, বরং 33 গুণ বেশি। প্রথাগত দিক থেকে ভারত 33 গুণ এগিয়ে থাকলেও তাদের সেই সামরিক সক্ষমতা বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়েও যুদ্ধ করতে না পারার কারণ হলো ভারত তার সক্ষমতা বাড়িয়েছে তার চিরশত্রু পাকিস্তান এবং চীনের মতো পরাশক্তিকে কাবু করার জন্য। ভারত যদি তার পূর্ণ শক্তি বাংলাদেশের পিছনে ব্যয় করে, তাহলে পাকিস্তান এবং চীন মিলে ভারতের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের থেকেও 10 গুণ বড় এলাকা অনায়াসে দখল করে নেবে। ভারত তার সামরিক বাহিনীর কত শতাংশ পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করেছে তার সঠিক হিসেব জানা যায়নি। নিরাপত্তা জনিত কারণে কেউই এমন তথ্য প্রকাশ করে না। তবে বিভিন্ন উৎসপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিছুটা ধারণা করা যায় যে পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্তে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এবং চীনের সাথে উত্তরের সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল বা এলএসি তে ভারতের উল্লেখযোগ্য সেনা মোতায়েন রয়েছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে উত্তেজনা ও সংঘর্ষের ইতিহাসের সেখানে সবসময় বহু সেনা মোতায়েন থাকে। অন্যদিকে উত্তরে চীনের সাথে সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সেখানে সেনা সংখ্যা আরো বৃদ্ধি করা হয়েছে। ভারতকে সবসময় দুই প্রান্তে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, যা সামরিক সম্পদ ও জনবলের উপরে চাপ সৃষ্টি করে। এই বিশাল সামরিক চাপ সামলে বাংলাদেশের মতো আরেকটি দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব। ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে তাদের মতে উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতের প্রধান নিরাপত্তা ও কৌশলগত অবস্থান ত্যাগ করবে বলে মনে হয় না। তারা যতই গোমূত্র পান করুক না কেন, অন্তত এতটা নির্বোধ হবে না বলে আশা করা যায়।